খানাকুলের অরুণরা প্রধানের উপস্থিতিতেই কেদারপুরে দীর্ঘ বছর ধরে চাষ করে আসা জমি থেকে চাষিদের বেদখলের চেষ্টা। প্রায় ৫৭ বছর ধরে বর্গা রেকর্ডপ্রাপ্ত জমি চাষ করে এসে হঠাৎ করেই তাদের অজ্ঞাতসারে জমির মালিকদের একাংশ অন্য ব্যক্তির কাছে জমি বিক্রি করে দিয়েছে। এমনটাই জানতে পেরে একমাত্র সম্বল ওই জমি বাঁচাতে পঞ্চায়েত, পুলিশ প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও কোনো সদর্থক ভূমিকা না পেয়ে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন খানাকুল থানার কাবিলপুরের বাসিন্দা উত্তম কাঁড়ার ও তাদের পরিবারের বাকি সদস্যরা। তাঁদের অভিযোগ, জমিতে সর্ষে চাষ করেছিলেন, এক কোমর বড় হতেই সেগুলো রাতের অন্ধকারে উপড়ে ফেলে দিয়েছে এরা। জানা গেছে, তফসিল বর্ণিত কেদারপুর মৌজার জেল নম্বর 94, হালদাগ এলার নম্বর 538, শালি একানায় 1.68 শতকের মধ্যে 52 শতক তফসিল সম্পত্তি উত্তম কাঁড়ারের বাবা প্রয়াত জলধর কাঁড়ারের নামে রেকর্ডভুক্ত বর্গা সম্পত্তি। অভিযোগ, ওই সম্পত্তিতে লাগানো সর্ষে গাছ ফুল সমেত গত 7ই জানুয়ারি রাতে উপড়ে ফেলে দেয় জমির মালিকদের একাংশ ও উত্তম কাঁড়ারদের অজ্ঞাতসারে যাদেরকে জমি বিক্রি করে দেওয়া হয়েছে তারা। এমনকি তারা নাকি উত্তম কাঁড়ারদের হুমকিও দেয় এই জমিতে পা দিলে প্রাণে মেরে ফেলার। যদিও এ বিষয়ে আরামবাগ টাইমস থেকে এলাকার প্রধানকে ফোনে জিজ্ঞেস করলে সে সময় তিনি জানান তিনি এই বিষয়ে বিস্তারিত জানেন না, তবে দুপক্ষের সঙ্গেই তিনি বসেছিলেন, কিন্তু কোনো সমাধানের কেউই না আসায় এবং বিষয়টি বর্তমানে আদালতের অধীনে যাওয়ার জন্য তিনি আর এই বিষয়ে কিছু এগোননি এবং বলতেও চান না। প্রশ্ন হচ্ছে, বিষয়টা যখন আদালতের অধীনে, তাহলে তিনি কিভাবে তারপরও নিজে এসে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিতে পারেন জমিতে খুঁটি পুঁততে, যেটা উত্তম কাঁড়ারদের পক্ষ থেকে রেকর্ডে ধরাও হয়েছে। এই বিষয়ে জমির মালিকদের মধ্যে একজন প্রয়াত বৃন্দাবন মণ্ডলের পুত্র মুন্না মণ্ডল ফোনে আরামবাগ টাইমসকে জানান তিনি নাকি 2 বছর ধরে বর্গা চাষি জলধর কাঁড়ারের পুত্রদের, বিশেষ করে উত্তম কাঁড়ারকে এই জমি বিক্রি করার ব্যাপারে বলে আসছিলেন, কিন্তু জমি বিক্রি করার ব্যাপারে বলে আসা সত্ত্বেও ওরা দামাদামি করেই যাচ্ছিল, কিন্তু বেশি দাম পেয়ে যাওয়ায় বাড়িতে বাবার চিকিৎসার জন্য টাকার দরকার হওয়ায় তারা এই জমিকে বিক্রি করে দেন। তারপরও উত্তম কাঁড়াররা জমিতে গাজোয়ারি করে সর্ষে লাগিয়ে দিলে জমি এখন যাদের তারা তুলে ফেলতেই পারে, তবে তারাও তোলেনি, উত্তম কাঁড়াররা নিজেরাই নাকি তুলে ফেলে রেখেছেন। তাছাড়া এতদিন ধরে ওরা চাষ করলেও ফসল বা টাকা কিছুই দেয়নি, এমনটাই জানাচ্ছেন মুন্না মণ্ডল। এদিকে জমির প্রকৃত মালিকদের মধ্যেই এক ভদ্রমহিলা, তিনি জানান কে কী পেতেন তার কোনো দায়িত্ব তিনি নিতে পারবেন না, তবে তিনি নিয়মিত উত্তম কাঁড়াররা তাদের ভাগের টাকা তাদেরকে দিয়ে এসেছেন এবং তিনি পেয়েছেন। এছাড়াও তিনি জানান তার স্বামী খুবই অসুস্থ, চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল, তাই এই উত্তম কাঁড়ারদেরই এক ভাইকে তিনি এই ভাগের জমি সম্প্রতি বিক্রি করে দিয়েছেন, কারণ তার মনে হয়েছিল এতদিন ধরে যারা এই জমি চাষ করে আসছে আগে তাদের জানানো উচিত। তারাও শোনার পরই যেভাবেই হোক ওরা ওই জমি কিনে নিয়েছেন। উত্তম কাঁড়ার জানান মুন্না মণ্ডল মিথ্যা কথা বলছেন। প্রথমত, এখানে এতদিন লিখিত কোনো সিস্টেম ছিল না। প্রথম দিকে ফসল দিলেও পরে ঠিক হয় ফসলের পরিবর্তে মোট জমি বাবদ টাকা দেওয়া হবে, সেই মোতাবেক নিয়মিত টাকা দিয়ে আসছেন তারা। কিন্তু বৃন্দাবন মণ্ডলের মৃত্যুর পর তার পুত্র মুন্না মণ্ডলের ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার এবং মিথ্যা কথা বলার প্রবণতা দেখে তারা রসিদও তৈরি করে নেন, আর তার মধ্যেই এই ঘটনা। উত্তম কাঁড়ার জানান তাঁর কাছ থেকে যাবতীয় তথ্য এবং বিস্তারিত বিবরণ জেনে তারকেশ্বর বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায় জানিয়েছেন তিনি নাকি কোনোভাবেই অন্যায় বরদাস্ত করবেন না এবং তিনি বিষয়টি অত্যন্ত দায়িত্বের সঙ্গেই দেখবেন। দেখুন বিস্তারিত, আরামবাগ টাইমসের রিপোর্ট। ভিডিও করছি, অন করছি, কি করবে তুমি? না কি করবে? আমি তোমার জমিটা কাকে দখল দেবো? তুমি কি তোমার ধরে কিছু করতে পারবে কি? হ্যাঁ, তাই দখল দেবো। তোমার ভালো জমিতে রাখলাম আমি, তাহলে এইসব কি কথা চল তোমার?
না না আমি বলছি এই যে তুমি আমাকে ডেকে আমি তোমাকে ভালো জন্য দেখলাম তো, আমি খারাপ কথা বললাম? না না ভালোর জন্য না, তুই তো আমাকে ডেকে কিসের জন্য ডেকে যা বলি রে শোনো। এই মীরা, তোর নাম মীরা তো? হ্যাঁ কোন ভিডিওটা বন্ধ কর। আচ্ছা ঠিক আছে আমি শোনো ফোনটা বন্ধ করো, শোনো শোনো মদ খেয়ে উল্টোপাল্টা কথা বলবে না ভিডিও কল করতে গেল এটা আমি কই যে হ্যাঁ বুঝতে পারছি জানাতে পারছি না, মদ খেয়ে জানাতে পারছি না। ভিডিও বন্ধ করো, একটা মেয়ে ছেলে উপরে আমাকে ধমকি দিচ্ছে এরকম করে মদ খেয়েছে। হ্যাঁ মদ খেয়েছে একটা মেয়ে ছেলেকে উপরে ধমকি দিয়ে যাচ্ছে, মারতে যাচ্ছে মারতে যাইনি, প্রধান সাহেব কথা বলছে। না না প্রধান সাহেব কথা বলছে, আপনি ছুটে এসে মেয়েটার গায়ে হাত দিয়েছেন কেন? হ্যাঁ তুমি ছুটে এলে তো, হ্যাঁ তুমি ছুটে এলে তো, আমি তো প্রধান সাহেবের সঙ্গে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ ম্যাচ আমি ক্যামেরাটা চালু করেছি আমাকে তেরে তেরে এসছে এটা কি উচিত হচ্ছে প্রধান যদি সামনে দাঁড়িয়ে আছে তার যে আপনি ভাইপো, আপনি প্রধান, আপনাকে সব সম্মান করি, আপনার সামনে মদ খেয়ে আর আমিও তো চিনি আমি কিছু বললাম? না মারতে এসে, আমি তো আপনার সাথে লোকটা এসেছে তো, আপনার সাথে লোকটা এসেছে, এই একটা মেয়ে মানুষকে মারতে এসেছে, ছুটে মারতে এসেছে। আমি তো তোমাদেরকে ডাকলাম আমি তো, হ্যাঁ আপনি ছুটে তেরে তেরে ফোনটা নিতে এসেছেন তুমি দেখেছো আমি এসেছি তো। ভাঙানা সর্ষে ভাঙিয়েছে, তুমি দেখে যাচ্ছ, সর্ষে ভেঙেছে দেখছো কি অবস্থা হয়েছে, সর্ষে ভেঙে দেখেছো, তোমার কর্তব্য ভাই। আমরা ছোটবেলা থেকে একটা বাচ্চার মতো মানুষ করেছি, বাচ্চাকেও যেমন মানুষ করতে কষ্ট হয় তখন ফসলটাও মানুষ করতে কষ্ট হয়েছে সর্ষে গুলো কি নষ্ট করেছে, আমার বক্তব্য কি দেখে যাচ্ছেন? হ্যাঁ দেখে গেছেন তবু একটা মেয়ে মানুষকে মারতে এসছেন করে, এই যে আপনার সামনে খুঁটিগুলো পুঁতছে, হ্যাঁ আপনার সামনে যে খুঁটিগুলো পুঁতছে, আমি এই জন্য আপনাকে অনুরোধ করছি যে আপনি থাকাকালীন আপনাকে ডেকে কিসের জন্য এই খুঁটিগুলো পুঁতছে। ডিগ্রি পেয়েছে, হ্যাঁ কেউ করতে অর্ডার পেয়েছে ওরা। স্যার ডিগ্রি, আচ্ছা আমি ডিগ্রি পেয়েছি, ডিগ্রি দেখে পেয়েছি, কোর্ট বুঝবে। আমি ডেকেছি এরকম চেঁচামেচি করতে চাইনি, পালিয়ে এসো, আমরা চলে এসো। এই উত্তম দা, হ্যাঁ ওয়ারিসটা আমি দিয়েছিলাম, হ্যাঁ এক নম্বর কথা, আমি কি সেই জন্য খারাপ ব্যাপার নিয়ে না খারাপ বাবার নাই, এই যে ছুটে মারতে এসছে একটা মদ খেয়ে, একটা মদ দাঁড়াতে পারে মারতে এসছে, একটা আমার বৌমাকে মারতে এসছে কিসের জন্য? আমি তো ডেকেছি ভালোর জন্যই ডেকেছেন তো, ভালো যে ডেকেছেন, এই যে আপনার সামনে খুঁটিগুলো পুঁতছে, আপনি তো প্রধান সাহেব, আপনি তো সত্যি কথাই বলবেন, নলে ফোনটা কেন টাচ করতে যাবে কেন? আপনি তো প্রধান সাহেব, আপনি সবার ভালো, আপনারও ভিডিওটা আসছে উত্তম দা কথা বলছি, আমার ভিডিও করলে ভালো হবে? হ্যাঁ ভালো হচ্ছে কি এটা? না ভিডিও করে না, আমি তো বলছি না 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 না, না তেরে তেরে কথাটা প্রথম বললেন বলে আমি সেই জন্য ভিডিওটা চালু করেছি। ভালো হচ্ছে, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। না আপনি ডেকেছেন আপনার সম্মানের জন্য, আমি আপনাকে অসম্মান করেছি। আমরা 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। বলো আমি চলে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ভিডিও করছি যখন আমি চলে যাচ্ছি, আমি যখন বলছো আমি এসছি মানে একটা ব্যাপার নিয়ে আসছি, আমি দেখতে এসেছি জায়গাটা কি পরিস্থিতি। হ্যাঁ পরিস্থিতি ব্যাস এইটুকুই। তাহলে আমি সেটাই বলছি, আগে তারা না না চেঁচাচ্ছিল, আমি ভিডিওটা করে আমার চেয়ারও কাটতে পারবেন না। না আমি একদম বলিনি না রে জোয়া দিল, আচ্ছা সেটা ঠিক আছে। বলছি। আমার একটাই অনুরোধ, দেখুন একটা কথা বলি শুনুন ম্যাডাম, প্রধানের ভিডিও করছেন মানে বুঝে নেবেন, ঠিক আছে? হ্যাঁ আর কিছু ব্যক্তিগত আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে আপনার সামনে যে মারতে এলো, আপনি প্রধান সাহেব হয়ে আপনার সামনে যে মারতে এলো একটা মহিলাকে, সেটাই আমি বলছি। তেরে তেরে আসছে। হ্যাঁ তেরে আসে মারতে আসে কি, এই যে আপনার সামনে খুঁটি হলে করছে, আপনি কিছু অপরাধ করছেন বলুন? কোথায় গো? চলে আসো আমাদের। বলছে 144 মারা আছে, জমিতে কেউ নামা যাবে না, মালিক পক্ষও এসেছে আর যারা কিনেছে তারাও এসেছে। 140 বইজে করে আছে, জমিতে এসে খুঁটি পড়ছে, আমাদেরকে আইন দেখাচ্ছে, বলছে 144 মারা আছে, নামা যাবে না, সবাই নেমেছে। দেখুন 144 মারার সত্ত্বেও ওখানে হচ্ছে খুঁটি পুঁতছে সৌরভ মণ্ডল, মুন্না মণ্ডল এবং এখন আদার্স যারা কিনেছে তারা সবাই আছে। এমনকি এখানে প্রধান দাঁড়িয়ে আছে তার সত্ত্বেও। আচ্ছা ঠিক আছে চলে আসো। আমরা সম্মানের সাথে জানাচ্ছি, আমাদের কেস চলছে যে কোর্ট যেটা ডিসিশন দেবে। কি করলাম না আমি, আপনারা ব্যবহারটা কি করলেন? না আমরা অশান্তি করিনি, আমরা কোর্ট প্রথমেই বলছে যে ভিডিও করছি, আমি এই কথা বলছি, আমি এখানকে এসেছেন না প্রথম বললো যে এখানে প্রধান থাকা সত্ত্বেও খুঁটি পুঁতছে, সেই জন্য বলছে বলে তার সত্ত্বেও আপনি গরম মারছেন, হ্যাঁ তার সত্ত্বেও আপনি চেঁচিয়ে গরম মারছেন ফোনেতে। কি আপনাদের যদি কিছু করার থাকে করে দিন, চলো এখানে বিরত করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলে আসো, ঠিক আছে। তখন ওটা হাতের কাছে কথা বলা
একটানা চলছে তাই না? এইসব ছিল ফাঁকা করে নিয়ে পালিয়ে গেছে। বাকি সব কি তুলে নিয়ে চলে গেছে? ফাঁকা করে ওই খাতে ফেলে দিয়েছিল, খাতেগুলো তুলে নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, আমি আগে যেটা জানতে চাইছি, আগে বলুন যে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কেদারপুর মৌজা। আপনার নাম কি? আমার নাম উত্তম কাঁড়ার। আর পিছনে যারা আছেন তারা আপনাদের কে হন? আমার ভাই আছে, আমাদের গ্রামবাসী আছে। আচ্ছা, ভাইরা সবাই আছে। তো এই জায়গাটা আপনারা কতদিন হলো চাষ করছেন? এই জায়গাটা প্রায় আমার বাবা চাষ করতো প্রায় 80-90 বছর ধরে। ওদের সাথে একটা সম্পর্ক ছিল, আর ওদের চাষ করতো 1380 সাল থেকে 1380 সাল থেকে একটা বর্গা পড়েছিল। আচ্ছা, হ্যাঁ। আপনারা যে মানে আপনার এই জমিটায় চাষ করার জন্য যাবতীয় পেপারস আছে? হ্যাঁ, যাবতীয় পেপার আছে। জল ট্যাক্সের রসিদ আছে? জল ট্যাক্সের রসিদ আছে, ট্রাক্টরের রসিদ আছে, এবং ধান কাটা হয়েছে এই 2025-এ বর্ষার ধান কাটা হয়েছে, তারও রসিদ আছে। আচ্ছা, আর ভাগ দিতেন তার কোনো পেপারস আছে? না, আমাদের গ্রামে কারো পেপার দেয় না। মুখোমুখি সব ভাগ। আগে খামার ধান ফেলে দিয়ে আসতাম। হ্যাঁ, আচ্ছা ওনারা ডাকার পর একটা খামারে ধান ফেলে দিয়ে আসতাম। আচ্ছা, যখন ভিন্ন হলো 4টে খামার হলো, হ্যাঁ, 4টে খামারে ধান বয়ে দিয়ে আসছি। আচ্ছা, তারপর আমাদের কাছে চাষিরা কেউ ধান বয়ে দিতে লাগলো নি, বলে ওদের তুলে নিয়ে গেল, এখানে বলে জড়া করে রাখ, বলে এখানে সোতে গায়ে জড়া করে রাখা হলো। আচ্ছা, তো গরু ছাগলে খেয়ে নিয়ে গেল। তারপর থেকে টাকা চুক্তি হলো, বলে একটা টাকা চুক্তি বলে। আচ্ছা। এই যে টাকার চুক্তি হলো, সেটা তো মালিকরা, ওই জমির যারা প্রকৃত মালিক তাদের সঙ্গেই তো চুক্তিটা হলো, যে 11,000 কত টাকা বলছেন? 1600 টাকা করে। 7 ভাইয়ে 1600 টাকা করে, আচ্ছা। 11,200 টাকা মোট বছরে দেওয়া হতো। আচ্ছা, আমাদের ধান হোক, বর্ষা হেজে যায়, নিয়মিত? নিয়মিত। আচ্ছা, কখনো বন্ধ হয়নি তো? না, কখনো বন্ধ হয়নি। আচ্ছা, এবার বর্ষা যদি আমাদের হেজেও যায়, হ্যাঁ, ধান হোক আর না হোক, 11,200 টাকা করে, 1600 টাকা করে 7 ভাই, 11,200 টাকা। মালিকদের নাম কি? মালিকের নাম ছিল সীতারাম মণ্ডল, বৃন্দাবন মণ্ডল, রামচন্দ্র মণ্ডল আর কৃষ্ণগোপাল মণ্ডল। ওদের বাড়ি কোথায়? কেদারপুর। কেদারপুর। হ্যাঁ। আর যে জায়গাটায় দাঁড়িয়েছি এটাও এটাও কেদারপুর? হ্যাঁ। এটা খানাকুল 1 ব্লক? হ্যাঁ, খানাকুল 1 নম্বর ব্লক। আচ্ছা, তারপর তারপর আপনারা মানে এই এত বছর ধরে চাষ করার পর হঠাৎ কবে জেনে ফেললেন যে আপনাদের জমি আর আপনাদের হাতে নেই? এই যে মাপে ধান থেকে জমিতে ধান যেদিন তোলা হয়েছে তার পরের দিনই সব খুঁটে নিয়ে সব মাপতে এসেছে। কতদিন আগে? এই মাস খানেক আগে। এই আচ্ছা, ধান মানে যে কারা মাপতে এসেছে? ওই জমির মালিক, যারা পুরনো মালিক ছিল, সীতারাম মণ্ডলের ভাইপোরা, সৌরভ মণ্ডল আর মুন্না মণ্ডল, আচ্ছা, ওরা দুজনে এসেছিল। যাদের বিক্রি করে তাদেরকে নিয়ে মাপঝোপ করতে এসেছিল। আচ্ছা, কাদেরকে বিক্রি করেছে? বিক্রি করেছে পূর্ণচন্দ্র ঘাটা, আচ্ছা, সন্ন্যাসী সিং, পূর্ণচন্দ্র ঘাটা, হুম, সন্ন্যাসী সিং, হুম, অপর্ণা দলুই, আচ্ছা, এরা 4 জন কিনেছে। আচ্ছা। এরা যে 4 জন কিনেছে, এরা কি কোনোদিন আপনাদের সঙ্গে আলোচনা কোনো করেছিলেন? আলোচনা হয়নি। আমি আগে জানতে চাই যে ওরাও আপনাদেরকে জানতে না। চায়নি যে আপনাদের জমি বর্গা আছে, আমরা কিনবো কিনা? কেউ আছে আর জমির যারা মালিক হ্যাঁ। তারা কি আপনাদের কাছে কখনো আলোচনা করেছিলেন? কখনো আলোচনা করেনি। আলোচনা করলে কি আপনারাই কিনতেন? হ্যাঁ, আলোচনা করলে আমরাই কিনতাম। কিনতেন? যেহেতু আমার দাদা দিকে বিক্রি করেছে একটা মালিক, আপনার দাদাদিকে কারা বিক্রি করেছে? বিক্রি করেছে ওই 4 ভাইয়ের একটা ছোট ভাই কৃষ্ণপদ মণ্ডল বিক্রি করেছে। 3 মাস আগে ভাদ্র মাসে বিক্রি করেছে। আচ্ছা, 10 লাখ টাকা বিঘে বিক্রি করেছে। আচ্ছা। আর এই যে জায়গাটা হঠাৎ চলে গেল, হাতছাড়া হয়ে গেল, এবার সেই জায়গায় ওরা একবারও আপনাদের কাছে জানতে চাইবে না? এত বছর ধরে আপনারা বর্গা করছেন এবং নিয়মিত যেখানে টাকা দিচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ওরা আপনাদের কাছে একবারও জানতে চায়নি? একবারও জানেনি। জানালে আমরা কেস কাচারি করবো কেন? আর জানালে যদি আমরা গরিব মানুষ, আমরা জন খেটে খাওয়া মানুষ, আমাদের ছেলে পেলে অন্য যুদ্ধ হতে পারেনি, এই সর্ষে ফসে নষ্ট করে দিয়েছে, আমরা কেন কেস কাচারি করতে যাবো? আমরা জানালে যুক্তি করতে, যে প্রধান বলছে আমাদের আলোচনা করেছে, যুক্তি করেছে, যদি আমাদের সাথে আলোচনা করতো আমরা কেস কাচারি করতে হ্যাঁ, যাবো। প্রধান বলছেন যে তিনি নাকি শুনেছেন যে জমির মালিক আপনাদেরকে জানতে একবার জমির মালিক আমাদেরকে বলেছিল যে আমাদের ফসলের ভাগ দেয় নেই। তার জন্যে আমি রসিদও ছাপিয়েছি যে এবার আমরা এতদিন মুখে হচ্ছে, এবার আমরা ভাগ নিলে আমরা রসিদ দেবো। মালিক সেটা তো আরো ভালো জিনিস। হ্যাঁ, আমি রসিদ ছাপিয়েছি, রসিদ বুকও আমার কাছে আছে, রসিদ ছাপিয়েছি। এবার জানতে পেরে ওরা আমাদের ভেতরে আমার না জানিয়ে বিক্রি করেছে। কিন্তু একবারও জানতে চাইনি। আপনি একদম ঠিক করে বলবেন, কিন্তু কোনো মানে এখানে যেন কোনো গোপনীয়তা না থাকে, গোপনীয়তা কিছু না, যে ওরা আপনাদের কাছে কোনোদিন বিক্রি করার কথা বলেনি। থানাতেও একবার ডেকেছিল যে ভাগ দেয় না বলে। হ্যাঁ, আমরা তাও বলেছি যে আমরা ভাগ দেয় না, আমরা ভাগ দেয় না এতদিন বলছে মুখের কথা, তাহলে আমরা রসিদ ছাপাচ্ছি, সেই জন্য রসিদ ছাপিয়েছি। তারপরে ওটা জনজনাকে ভেতরে আবার বিক্রি হয়ে গেছে রসিদের কথা বলতে।
মানে এটা কি রশিদের কথা বলার জন্যই কি ওরা এই সুযোগটা নিল? হ্যাঁ, ওরা ইস্যু নিয়েছে, আমাদের না বলায় বিক্রি করেছে। কিন্তু ছোট কিন্তু আমাদের গ্রামে সব বর্গা একটা চাষিও আমাদের ভাগ চাষের রসিদ দেয় না, যে পাশের গ্রাম যে বাড়ি করেছে, হ্যাঁ, এক মানুষ ওকে ফসলের ভাগ দেওয়া হতো। আর আজ 53 বছর আমার বাবা চাষ করে গেছে, আর এর আগে চাষ করেছে, আমরা চাষ করেছি, তাহলে এত বছর আর কিছু বলে না কেন যে আমরা ভাগ দেয় না? বিএলআর অবজেকশন দেয় না, থানাতেও অবজেকশন দেয় না, কিছু দেয় না আমাদের। আপনারা তো বলছেন যে বিএলআরওকে আপনারা দরখাস্ত করেছিলেন, তারা এখানে মানে ইন্সপেকশনে এসেছিলেন, হ্যাঁ, এই যে তারা কি বলছে? এই যে গন্ডগোল হয়েছিল, হ্যাঁ, এই যে ঝামেলা হয়েছিল, মানে সরষে বনেছিলাম, হ্যাঁ, তার জন্য এখন মারামারি কেস কাছারি ক্রিমিনাল কেস নানা রকম সব কেস চলছে। তার জন্য আমরা বিএলআর আবেদন জানিয়েছি, বিএলআর অফিসার আমাদের ইনকোয়ারি করে গেছে। উনি বললো আমি ইনকোয়ারি করেছি, হ্যাঁ, ইনকোয়ারি করে আমরা কোর্টে পাঠিয়ে দেবো। ওটা কি এখনো পর্যন্ত কি রিপোর্ট আপনারা জানেন না? কি রিপোর্ট আমরা জানি না। আচ্ছা, আপনারা এখন চাইছেন কি? এখন চাইছি এই যে আমরা সরষে ফসে বসিয়েছিলাম, সব নষ্ট করে দিয়েছে, হ্যাঁ, এরও আমরা বিএলআর অফিসে আমরা দিয়ে এসেছি, এইচডি অফিসে দিয়ে এসেছি, থানাতেও দিয়েছি। থানা কি বলছে? থানায় ডায়েরি করেছি, থানায় এখনও পর্যন্ত আমরা কোনো সহজতা পাইনি। হ্যাঁ, যিনি আমাদের বড়বাবু আছেন খানাকুল থানায়, হ্যাঁ, উনি খুবই ভালো মানুষ। হ্যাঁ, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, অনেক আমি জোরহাত করে বলছি, বড়বাবু যেমন আমাদের একটু, হ্যাঁ, গরিব মানুষ, আমরা জন খেটে খাওয়া মানুষ, আমাদের উপর একটু নজর দেন। দেখেন থানার বড়বাবুকে, হ্যাঁ, খুবই ভালো লোক। হ্যাঁ, আমরা আশা করেছিলাম যে থানার বড়বাবু যে আমাদের রাস্তা রাখবে, যে আমাদের এইটা নজর দিবে, যে আমরা গরিব মানুষ এতদিন চাষ করছি, আর আমাদের বড়বাবু একটু যদি সাহায্য করে তাহলে এইটা আমাদের খুবই ভালো হয়। আর আমরা যে গরিব, তবু ঠিক আছে, আমাদেরকে যদি জানি বর্গা জমি যদি বলতো যে একবার বিক্রি করে দিচ্ছি, যদি যে তোরা কিনবি নাকি, তাহলে আমরাও তো যেখানে দেখবো ধার দেনা করে হলেও তো আমরা ওইটা কিনতে পারতাম। হ্যাঁ, জমি এত বছর চাষ করে জমিকেও ছেড়ে দেয়, সে আমরা যেখান থেকে বাবু ধার দানা করে হলেও আমরা কিনতে পারতাম। কিন্তু আপনাদেরকে একটুও জানতে চাই না, না? একটুকু জানাই নেই, একটুকু আমাদেরকে বলেও নেই যে এরকম আমরা বিক্রি করে দিচ্ছি। দেখুন, ছোটোবেলা থেকে এই যে সর্ষে গাছগুলো আমরা ছোটোবেলা থেকে ছেলের মতো মানুষ করেছি। হ্যাঁ, ছেলের মতো মানুষ করে আমরা লালন পালন করেছি। এখন করে সর্ষে হয়েছে, তাকে এই রাতের মধ্যে উবড়ে ফেলে দিয়ে, হ্যাঁ, নষ্ট করতে পুরো অনাথ করে দিয়েছে। এদের করে একটু লজ্জাবোধ হলো না? একটু এদের আঁতে লাগে না? কী অবস্থা করেছে সব, হ্যাঁ, গ্রামবাসী আপনারা এবং সমস্ত মিডিয়ার মাধ্যমে আপনারা দেখুন। আমরা বর্গা চাষি হিসেবে আমাদের উপর এই অত্যাচার, দুদিন ছাড়া অত্যাচার, মারপিট, এই যে দাঙ্গা করছে। হ্যাঁ, আমি বড়বাবুকে বারবার রিকোয়েস্ট করছি যদি আমাদের উপর একটু দেখেন। হ্যাঁ, আমরা পয়সা, মানে আপনারা বড়বাবুর কাছ থেকে ন্যায় বিচার চাইছেন? ন্যায় বিচার চাইছি আমরা নিরপেক্ষ হবে তো? আমরা বড়বাবুর কাছে জোরহাত করে বলছি আমাদের একটু ন্যায় বিচার করুক। আমরা দেখি, আমরা গরিব মানুষ, জমি জায়গা থাকলে আমরা কেন আমরা পরের জমি বর্গা করতে যাব? আমরা খুবই গরিব লোক। তো আপনাদের এত কিছু যখন হয়েছে, তো আপনারা নিশ্চয়ই মানে আদালতের দ্বারস্থও হয়েছেন, তাই তো? হ্যাঁ, আদালতের তো দ্বারা হয়েছে। আপনাদের কি আদালত থেকে এখানে 144 ধারা বা এরকম কিছু করেছে? হ্যাঁ, না, আমরা 144 ধারা করেছি। এই জমি আপত্তি করতে, চাষ করতে আপত্তি যে মারামারি হওয়ার পর আমরা 144 ধারা, হ্যাঁ, করা আছে। মারামারি বলতে কে আপনাদের মারতে ওই এসেছে? ভাই যারা জমির মালিক ছিল, সৌরভ মণ্ডল, মুন্না মণ্ডল, ওরা লোক নিয়ে যাদের বিক্রি করেছে তাদেরকে নিয়ে আমাদের মারামারি করিয়েছে। মারামারি করেছে, এমনকি ফোন ভেঙে দিয়েছে। হ্যাঁ, পিঠে সব লাথি, আমরা বৌমাকে লাথি ঘুষি সব মেরে সব করেছে। তার জন্য 144 করা হয়েছে। ছুরি নিয়ে এসেছিল? হ্যাঁ, ছুরি, বড় বড় ছুরি আছে, আমাদের ভিডিও করা আছে। বড় বড় মুরগি কাটা ছুরি নিয়ে এসছে, বড় বড় মুরগি। আমরা খালি জাস্ট আপত্তি করতে এসেছি, তোমরা কারা, তোমরা চাষ করছো কেন? বলছে আমরা কিনে নিয়েছি। আমাদেরকে জানালেন একবারও? আমরা এত বছর চাষ করছি, তোমরা গ্রামের মানুষ হয়ে, আশেপাশের লোক হয়ে যে এত বছর বর্গা করে সব বাবা চাষ করে এসছে। না, আমরা সাধারণভাবে দেখি যে জায়গা জমি কিনতে গেলে যে আমরা চারপাশে খোঁজ খবর নিই যে জমির কোনো রকম কোনো ডিসপিউট আছে কিনা বা কেউ দখলে আছে কিনা, তাহলে সেই জায়গায় যেতেই চাই না। তো ওনারা কি জানতেন না যারা কিনেছেন যে এই জায়গাটা বর্গা চাষ হচ্ছে এত বছর ধরে? ওনারা তো সার্চিং করলে পেপারও পেতেন। হ্যাঁ, ওরা সব জানে, ওরা বর্গা জানে। আমরা বাবা চাষ করতে, যে মানিক দলি বলছি, ওনার এই জনমচকেই বাড়ি, পাশে জমি বাড়ি, এই বাড়ি, ওরা সব জানে। গ্রামের যারা কিনেছে সবাই জানে এটা বর্গা জমি। আমরা নিরীহ গরিব মানুষ, নিরীহ মানুষ, আমরা ওই মারপিট ঝগড়া ধারাকে যাইনি। যখনই আমরা ওরা কিছু করতে যাই, আমরা আপত্তি করতে আসি। তার জন্য আমরা প্রশাসন, কোর্ট কাছারি যা হবে, প্রশাসন, কানুন, হ্যাঁ, এগুলো আমরা মানি। ওনারা যেটা ডিসিশন দেবে আমরা মেনে চলো। কোর্ট যেটা ডিসিশন দেবে যে আমাদের 144 আছে, আরও যদি আমরা এই চার ভাঙানি যে, মানে এখন আপনারা চাইছেন আদালত যা নির্দেশ দেবে আপনারা তার উপরেই এগিয়ে যাবেন, তাই আদালত তো? যা বলবে, যদি বলে আমাদের সম্পত্তি তোমাদের কোনো অধিকার নেই, ছেড়ে দাও, আমরা ছেড়ে দেবো। আমরা কোনো ঝামেলায় যাবো না। তাহলে এই মুহূর্তে এই জমিতে কি আর কোনো চাষ হবে নাকি বা কোনো না, কনস্ট্রাকশন? আমরা চাষ
এই যে জমিতে আছে, এই জমিতে এখন আমরা এই চাষ করেছিলাম, শস্য উপরে ফেলে দিয়েছে। এই জমি আমরাও না যদি চাষ করতে পারি, যারা কিনেছে হ্যাঁ তারাও কোনো চাষ না করতে এটা তো পারবে না। আপনার ফয়সালা হলে হবে না, যে এটা আদালত যেটা বলবে। হ্যাঁ আমরা আদালতের কথা মানবো, আদালত যদি বলে- আদালত তো 144 ধারা জারি করিয়ে অনুমোদন দিয়েছেন, তাই তো? তো এরপর আপনারা কি চাইছেন যে আপনাদের যদি চাষ করতে না হয় তাহলে এখানে চাষও বন্ধ থাকবে, কনস্ট্রাকশনও বন্ধ হ্যাঁ থাকবে, কনস্ট্রাকশন সবই বন্ধ থাকে। সবই বন্ধ থাকবে হ্যাঁ। যতদিন না আদালতের আদালতের ফয়সালা ফয়সালা হয়। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম উত্তম কারার। এই জমির এই জমির আমি- আপনার বর্গাদার। আমরা চাষি। আর আপনি, আমার চাষি আপনার নাম? কার্তিক কানার আপনি ওনার কি হন? ভাই। আচ্ছা আচ্ছা, আর আপনি? আমি আমার ওই দাদা, এটা আমি ছোট ভাই। আচ্ছা, বাকি আপনারা ভাই কি নাম? তখন কানার। আর বাকি আপনারা সবাই আত্মীয়, তাই তো? হ্যাঁ আর আপনি? মানে এই জিনিসটা কি ভালো লাগছে আদৌ? না, এই ভালো লাগছে, দিয়েছে। বাবা মারা গেছে, এখন ভাইরা যে যার আলাদা বলে চাষ। মানে এই যে আপনাদের এই ফসলগুলো একদম মাটিতে লুটোপাটি খাচ্ছে এবং বলছে, করে দিয়েছে, হ্যাঁ এটা দেখতেও তো কষ্টকর। খারাপ লাগছে, অন্য করে দিয়েছে, খেয়েছে, বেল দিয়েছে, গরিব করবো? আমরা কি করবো বলুন? আমরা খাওয়াবো কি? না গিয়ে মরে যাবো? জোর আছে বলে হ্যাঁ। করে দিচ্ছে, আমাদের তো এরকম জোর নেই। আমরা নিরীহ মানুষ, এই লোকজন এসে দুদিন চুরি চার ডাকাতি বছর করে করছে, ডাকাতি করছি আর আমাদের করছি, ভালো লাগছে। এগুলো কি ভালো হচ্ছে না? এইটা আমাকে দাদা ইনি চাষবাস করতো, বাবা মারা যাওয়া, বাবা থাকাকালীন, হ্যাঁ ইনি স্ট্রোক হয়ে প্যারালিস হয়ে গেছে, হ্যাঁ ওনার স্ত্রী চাষ করে। কথাটা বলতে পারে এইরকম অবস্থা? হ্যাঁ পাচ্ছেন, হ্যাঁ ওই চাষ করতে সব ইনিই চাষ বাবা করতো যখন আগে। মারা যায়, তুমি বলো না যে বাবা মারা গেছে আমি একাই চাষ করছি, মানে আপনারা সবাই খুব কষ্ট পাচ্ছেন। কষ্ট পাইনি। দাদারা দীর্ঘদিন আলাদা হয়ে গেছিলো, সেপারেট হয়ে গেছিলো। তারপরে দাদা আমার বাবা মারা গেছিল, এই দাদাই চাষবাস করতো, তারপরে ইনি চাষবাস করতেন। সব ভাইদিকে ডেকে, সব ভাইরা আমরা 7 ভাই চাষ করছি। আমাদের ভাই ভাই কোনো মনোমালিন্য নেই, ঝড়াঝাটি কিচ্ছু নেই, সবাই ভাগ করে হ্যাঁ কোনো কিচ্ছু আমাদের ভাই ভাই, টাকা করে ভাগ করে সব। হ্যাঁ আচ্ছা, চাষ করি আমরা 7 ভাই। 11,200 টাকা করে আমার বাবারা দিয়ে আসছিলেন, ওটা উনি কিন্তু ওরা তো বলছেন যে দিয়ে আসেননি। ওনারা অস্বীকার করছেন, বলছেন দিয়ে আসেননি। আমার বাবা যে 65,000 টাকা দিয়েছেন ওটা ওনারা অস্বীকার করবে নাকি আমরা বুঝতে পারছি না। মানে এখন ভয় পাচ্ছেন? এখন ভয় পাচ্ছেন, আমরা ভয় পাচ্ছি, ওটা মানে আদৌ জমিটা পাবেন কিনা সেটাও ভয় পাচ্ছেন, তাই তো? ভয় পাচ্ছি আমরা। কিন্তু ওনারা তো বলছেন যে আপনারা ভালো মানুষ, আপনাদেরকে দেবেন। যে অস্বীকার করে, ওই পয়সাটাকে যে দেওয়া হয়েছে ওটা অস্বীকার করবে নাকি আমরা জানি না, মানে ভয় পেয়ে ভয় যাচ্ছে। পেয়ে যাচ্ছি ওটা আমরা। আপনি কে হন এনার? ওনার ছেলে হয়, ছোট ছেলে কিঙ্কর খানার আমার নাম। আচ্ছা আচ্ছা। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।